মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে, যে সম্পত্তিগুলোকে ওয়াকফ সম্পত্তি, যেগুলোকে আল্লাহ রাস্তায় দান করে স্রষ্টার উদ্দেশ্যে, খোদার উদ্দেশ্যে দান করে দেওয়া হয়েছে শুধুমাত্র মৃত্যুর পরে একটু শান্তিতে থাকবো এই বলে বিজেপি সরকার নীল নকশা তৈরি করেছে। তারা বলছে আমরা ওয়াকফ সম্পত্তিটাকে সংশোধন করব এবং তাকে হেফাজত করব বলে গোটা ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের একটা বাবরি মসজিদ নয়, আরেকটা মসজিদ নয়, একটা দুটো মসজিদ নয়, গোটা সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের হাতে থাকা, দখলে থাকা, নিয়ন্ত্রণে থাকা ওয়াকফ সম্পত্তি এই বিজেপির নরেন্দ্র মোদী সরকার এবং তার অমিত শাহের সরকার, সেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতার বলে আইনের মধ্য দিয়ে সম্পত্তিকে তারা করায়ত্ত করতে চায়, মুসলমানদের হাত থেকে নিয়ে নিতে চায়। আগামীতে আপনার এলাকার মসজিদ আপনার তত্ত্বাবধানে থাকবে না, আপনার ওয়াকফ সম্পত্তিতে থাকা মসজিদ, ওই মসজিদটি আদৌ থাকবে কিনা প্রশ্ন চিহ্ন রয়েছে। আপনার কবরস্থান, যে কবরস্থান আপনি নিয়ন্ত্রণ করেন, যে পবিত্র কবরস্থান, এই বিজেপির সরকার, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট সরকার সেই ওয়াকফ সম্পত্তিতে থাকা কবরস্থানকেও করায়ত্ত করতে চায়, নিজেদের হাতে নিয়ে নিতে চায়। যে মাদ্রাসায় সাধারণ মানুষেরা, ছেলে মেয়েরা পড়ে, এতিম ছেলে মেয়েরা পড়ে, যে মাদ্রাসাটা মুসলমানরাই পরিচালনা করে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পরিচালনা করে, এ সরকার তেমন কিছুই সহযোগিতা করে না। এ মমতা ব্যানার্জির সরকার এ তো ক্ষমতায় আসার পরেই বলেছিল আমি 10,000 মাদ্রাসা তৈরি করে দেবো, খোঁজ নিয়ে দেখুন 10টা মাদ্রাসা তৈরি করে দিয়েছি না। এ মহিলা, মমতা ব্যানার্জি মহিলা মাননীয়া এত মিথ্যাচার করে, মিথ্যাচারের উপরে তাকে মিথ্যাশ্রী একটি মেডেল দেওয়া উচিত। বন্ধুগণ, আগামীতে হয়তো তাকে মিথ্যাশ্রী মেডেলই দেওয়া হবে। বন্ধুগণ, সেই মাদ্রাসাগুলোকেও এই বিজেপি সরকার দখল করার নীল নকশা নিয়েছে। অর্থাৎ সাধারণ প্রান্তিক মানুষের পায়ের তলা থেকে শুধু জমি কেড়ে নেওয়া হচ্ছে না, বরং মুসলমানদের যে ধর্মীয় আবেগ, সংস্কৃতি, শিক্ষা, মাদ্রাসা, মসজিদ, যেখানে আমাদের বাপ দাদা 14 পুরুষ শুয়ে আছে, কবরস্থান, সেগুলোকেও ধ্বংস এবং তারা তাদের হাতে নিতে চলছে। তাহলে কি করতে হবে বন্ধুগণ? আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি বিজেপির ভয়ে এই যে নীল নকশা করছে, তাহলে আমরা কি করব? তৃণমূলের পায়ের তলায় যাব? তৃণমূল কি আমাদেরকে রক্ষা করবে? আপনাদেরকে ভাবতে হবে না, তৃণমূল আপনাদেরকে রক্ষা করবে না। পয়সার একটা পিঠে যেমন একই ভ্যালু, পয়সার দুটো পিঠ একই সমান। যা কেন্দ্রের বিজেপি সরকার, তাই এই রাজ্যের তৃণমূল সরকার। বন্ধুগণ, সেন্ট্রাল পার্লামেন্টে একটার পর একটা যখন এই মমতা ব্যানার্জি সরকার বিজেপির জুজু দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট দিয়ে ক্ষমতায় আসে, আমরা এমপি বানাই, এমএলএ বানাই এবং একচ্ছত্র ক্ষমতায় এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য বিজেপির ভয়ে সাধারণ মানুষ তারা প্রাণ দেয়। কিন্তু মমতা ব্যানার্জির সরকার যে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের জুজুর ভয় দেখিয়ে আমার আপনার ভোটকে লুট করছে, পার্লামেন্টে একটার পর একটা যখন আইন পাশ হয়, তখন এই মমতা ব্যানার্জির এমপিরা, তৃণমূলের এমপিরা, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের এমপিরা পার্লামেন্টে ভোটাভুটিতে বিজেপির বিরুদ্ধে ভোট দান না করে তারা সেখান থেকে ওয়াক আউট করে বিজেপির আইন পাশে সুবিধা করে দেয়। এখান থেকেই আপনাদেরকে বুঝে নিতে হবে এই তৃণমূল কতটা বিজেপির শত্রু, কতটা বিজেপিকে রুখছে। বন্ধুগণ, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গোটা দেশ জুড়ে যে মূল্যবোধের কথা বলছি, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ওয়েলফেয়ার পার্টি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে সাম্প্রদায়িকতাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবেন না। আমাদের রাজ্য সভাপতির নাম শ্রী মনসা সেন, আমাদের কেন্দ্রীয় সভাপতির নাম ডাক্তার রইসুদ্দিন বৈদ্য, আমাদের কেন্দ্রীয় সহ সভাপতির নাম সুব্রমণিয়ম আরুঙ্গম, আমাদের এই ধরনের হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ওয়েলফেয়ার পার্টি তার নামের মধ্যেই মানুষের কল্যাণের কথা বলে। আমরা বিশ্বাস করি রাতারাতি কোনো বিপ্লব হবে না, রাতারাতি এই তৃণমূল এবং বিজেপিকে আমরা ছুঁড়ে ফেলতে পারবো না। মমতা ব্যানার্জি রাতারাতি সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি স্বপ্ন দেখেছে আমি গদিতে যাব, আর গদিতে যাওয়ার জন্য
তিনি সিপিএম এর চোর ছাচোরদেরকেও দলে নিয়েছেন, তিনি কংগ্রেসের চোর ছাচোরদেরকেও দলে নিয়েছেন, তিনি বিজেপির চোর ছাচোরদেরকেও সঙ্গে নিয়েছেন। আর এ নিয়েছেন বলেই তিনি রাতারাতি ক্ষমতার শীর্ষে গেছেন এবং রাতারাতি কয়েক বছর ঘুরতে না ঘুরতেই তৃণমূলের চেহারা ফুটে উঠেছে। কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে, গ্রাম বাংলায় কিভাবে তাদের অত্যাচার তোলাবাজি চলছে, সাধারণ যে আবাস যোজনার ঘর, যার ঘর নেই তাকে ঘর দেবে, তার কাছ থেকেও তারা কাটমনি খাচ্ছে। আমরা এতে বিশ্বাসী নই, রাতারাতি বিশ্বাসী নই। মমতা ব্যানার্জি কিভাবে রাজনৈতিক খেলায় ক্ষমতায় গেছে আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। আপনারা সুজিত বোসের নাম জানেন, দমদম সল্টলেক সুজিত বোস, তিনি সিপিএম এর তাবড় নেতা ছিলেন, তিনি তার দলে টেনে নিলেন। অর্থাৎ ওই এলাকায় তাকে মমতা ব্যানার্জিকে সিপিএম এর বিরুদ্ধে লড়তে হলো না, তিনি আব্দুর রেজ্জাক মোল্লাকে দলে নিলেন। অর্থাৎ ভাঙড় ক্যানিং এ তাকে সিপিএম এর বিরুদ্ধে লড়তে হলো না, তিনি সিপিএম জামানার ত্রাস শওকাত মোল্লাকে তার দলে নিলেন। অর্থাৎ ভাঙড় ক্যানিং এলাকায় সিপিএম এর বিরুদ্ধে তাকে লড়তে হলো না। দমদমের পূর্ণেন্দু বসুকে তিনি সিপিএম নিলেন। অর্থাৎ ওই এলাকায় তাকে সিপিএম এর বিরুদ্ধে লড়তে হলো না। তিনি বিজেপির থেকে কখনো লোকদেরকে তার দলে নিচ্ছেন, নিয়ে তিনি বিজেপিকে মেরুদণ্ডহীন করে দিয়ে সেখানে একচ্ছত্র কায়েম করে তিনি ক্ষমতায় চলে যাচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন রাজারহাটের তোলাবাজ তাপস চ্যাটার্জি, আমি তো তাকে নাম দিয়েছি ছাপ্পা চ্যাটার্জি। রাজারহাটের জমি যে গাছ করা হয়েছে এবং ওখানে যে প্রমোটার রাজ চালানো হচ্ছে, সেই তাপস চ্যাটার্জি যিনি সিপিএম, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ওই এলাকায় তৃণমূলী রাজত্ব তৈরি করলেন। কিন্তু যখন দেখা গেল যে সেটা দুর্বল, তিনি তাপস চ্যাটার্জিকে, সিপিএম এর সেই তাপস চ্যাটার্জিকে তার দলে নিলেন, নিয়ে ওই এলাকায় সিপিএম শূন্য করার চেষ্টা করলেন। এভাবে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য কে চোর, কে তোলাবাজ, কে সাম্প্রদায়িক ব্যক্তি, কোনো কিছুই মমতা ব্যানার্জি দেখেন না। তিনি দলকে ভারী করেন এবং যে কোনো মূল্যে তিনি ক্ষমতায় থাকেন। বন্ধুগণ, আবার বাড়ি রাজারহাট নিউ টাউনে আপনি যাবেন, রাজ্যের নিউ টাউন শহরের যে রাস্তাঘাট, সেখানে আপনি দেখবেন একটি সুচ পড়ে থাকলেও সেটাকে কুড়িয়ে নেওয়া যায়। কিন্তু রাজারহাট নিউ টাউনের গ্রাম এলাকা, অর্থাৎ নিউ টাউনশিপ তৈরি করার জন্য ওইখানের মানুষেরা যে জমি দিয়েছে, যে প্রান্তিক মানুষেরা জমি দিয়েছে, যে কৃষক চাষি জমি দিয়েছে, যে কৃষক চাষি জমি না দিলে রাজারহাট নিউ টাউনশিপটা তৈরি হতো না, সেই গ্রামগুলোই আপনারা যান, গিয়ে দেখবেন একটাও হসপিটাল তৈরি হয়নি নতুন করে, বরং যে হসপিটালগুলো ছিল তার কাঠামো ধ্বংস হয়ে গেছে। যে রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাট মাত্র হাফ কিলোমিটার রাস্তাও ভালো নেই, যেখানে গেলে একটা ডেলিভারি পেশেন্ট রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে। বন্ধুগণ, আপনারা কয়েকদিন আগেই আপনারা দেখবেন, মিডিয়া দেখেছেন যে পাথরঘাটা বলে একটা এলাকা, তার পঞ্চায়েত, বাজার, হসপিটাল, হাই মাদ্রাসা, হাই স্কুল, পোস্ট অফিস এবং একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে নিত্যদিন মানুষেরা যাওয়া আসা করে, মাত্র হাফ কিলোমিটার রাস্তা। সেই রাস্তা ইতিপূর্বে কয়েক মাস আগে স্থানীয় মানুষেরা, এই তৃণমূলের মানুষেরা, তারা রাস্তা অবরোধ করেছে, সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে। তখন কাকলি ঘোষ দস্তিদার, তাপস চ্যাটার্জি, তারা গিয়ে বললেন আমরা রাস্তা করে দেব। দীর্ঘদিন সে রাস্তায় চলার অনুপযুক্ত। মাত্র 20 দিন আগে আবার রাস্তা অবরোধ করা হয়েছে। মমতা ব্যানার্জি যে একটা পোস্ট আর বাকি সমস্ত পোস্ট যে ল্যাম্প পোস্ট, তিনি একাই যা কাজ করবেন, তার এই যে মন্ত্রী ক্যাবিনেট বলা হয়, তাদের কাউকে কোনো কাজ করতে দেওয়া হয় না। যার জন্য শিক্ষা দপ্তর ভেঙে পড়েছে, যার জন্য স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে, যার জন্য পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই, যার জন্য গ্রামের মানুষের উন্নতি নেই। কারণ একটা মানুষ কটা দিকে নজর রাখতে পারে, তার তো একটাই কাজ, যেন তেন প্রকারে আমাকে ক্ষমতায় থাকতে হবে। অনেকে বলে যে তাপস চ্যাটার্জি নাকি কাজের মানুষ। তাপস চ্যাটার্জি আবার যখন অবরোধ করা হলো এবং মানুষ ভয়ঙ্কর হয়ে উঠেছে, মাত্র 20 দিন আগের কথা বলছি, তাপস চ্যাটার্জি সেখানে যেতে বাধ্য হলেন। সন্ধ্যাবেলা গেলেন এমএলএ, ওইখানে গিয়ে তিনি এতটাই অসহায়ত্ব, আমি ঘটনাক্রমে আমি তো সেখানে ছিলাম, তাপস চ্যাটার্জি একটু কথা গেংড়ে বলেন। তিনি বলছেন সেই সাধারণ মানুষের কাছে, যারা সামান্য একটা রাস্তার জন্য, যে মানুষেরা উন্নত শহর রাজারহাট নিউ টাউন তৈরি করার জন্য জমি দিয়েছে,
তারা আর কিছু চাইছে না, তারা বলছে আমাদের 1/2 কিলোমিটার রাস্তাটা ঠিক করে দাও। তাপস চ্যাটার্জি বলছে, এমএলএ বলছে যে আমি উনি যেমন করে কথা বলেন, আপনারা যারা মিডিয়ায় দেখেন তারা আপনারা জানতে পারবেন। তিনি বলছেন আমি আমি আগে আগে কথা দিয়েছিলাম, আমি 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 রাস্তা করে দেবো বলেছিলাম, আমি দিতে পারিনি, আমি হসপিটালটা করে দেবো বলেছিলাম, আমি পারিনি। তিনি জোড়হাত করে সাধারণ মানুষের, গ্রামের মানুষের কাছে জোড়হাত করে এভাবে নতজানু হয়ে বলছেন আমি 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 চেষ্টা করছি, পাচ্ছি না, টাকা তো লাগবে, হ্যাঁ আমি প্রয়োজনে আমার সম্পত্তি বিক্রি করে আমি রাস্তা করে দেবো, আর যদি না পারি, আমি 2 মাসের মধ্যে যদি না পারি, আমি মুখ পাথর ঘাটায় দেখাবো না। এই হচ্ছে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন, তার বিধানসভার একজন এমএলএ কতটা অসহায়। এই তৃণমূলকে আপনারা ভরসা করে ভোট দেবেন হারোয়া উপনির্বাচনে, যারা আপনার এলাকায় উন্নয়ন করবে। যে হারোয়াকে আপনারা দেখে আসছেন, অনুন্নয়ের হারোয়া দেখে আসছেন, অস্বাস্থ্যের অনুন্নয়ের দেখে আসছেন, সেই হারোয়ায় উপহার পাবেন। মাঝখান থেকে কিছু মানুষ শোষক তোলাবাজদের সুবিধা করে দেবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এভাবে যদি আমরা আমাদের বক্তব্যকে বলতে থাকি, আমাদের এখানে যারা বক্তারা রয়েছেন, আমাদের ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকেও সময় দিতে হবে, তারা বলবে। অনেক ভালো বক্তা রয়েছেন, তা আশা করব যে আপনারা ধৈর্য ধরে থাকবেন। একটাই আবেদন, কে হারবে কে জিতবে, কে হারবে কে জিতবে সেটা পরের কথা। আপনাকে জিততে হবে, আমাদেরকে জিততে হবে। কিভাবে জিতবেন? আপনারা ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। আপনারা ন্যায়ের পক্ষে থাকুন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, অসত্যের বিরুদ্ধে দাঁড়ান, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান। শিক্ষিত যুব সমাজ যারা যাদের হকের চাকরি যাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনারা তাদের পক্ষে থাকুন। আর তার জন্য ওয়েলফেয়ার পার্টিকে আগামী 13ই নভেম্বর 4 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্ন ভোট দিয়ে মূল্যবোধের পাশে থাকুন এবং আগামীর স্বপ্নের ভারতবর্ষ, স্বপ্নের পশ্চিমবঙ্গ তৈরির কান্ডারি ওয়েলফেয়ার পার্টির পাশে থাকবেন। আগামী 4 তারিখ ভোট দিয়ে আপনারা 4 নম্বর বোতাম টিপে গ্যাস চিহ্নে ভোট দিয়ে আপনারা নিজেরা জিতুন, আপনার সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ম্যাডাম, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সদস্য, রাজ্য সভানেত্রী মাননীয় শাহজাদি পারভিন মহাশয়। আমি তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। আপনারা সাথে থাকুন, অল্প সময়ের পথসভা হবে। তারপরে আমাদের লড়াকু নেতা মুজাফফর হোসেন তিনি বক্তব্য রাখবেন, আমাদের ক্যান্ডিডেট আব্দুল নঈম মল্লিক আছেন, তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। উপস্থিত এই মার্কেটে সম্মানিত ছত্রীমণ্ডলী, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক বন্ধু, প্রশাসন বন্ধু, পথ চলতি মানুষ এবং এই হারোয়া বিধানসভা উপনির্বাচনে যতগুলো প্রতিদ্বন্দ্বী বন্ধু পার্টিসিপেট করেছেন তাদের এবং তাদের সকল অনুগামীদের জানাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, জানেন, ছোটবেলায় পড়েছিলাম। তোল পাড়িয়া উঠল পাড়া, তবু কর্তা দেন না সাড়া। জাগুন, শিগগির জাগুন। অ্যালার্মের ঘড়ি কাছে চুপ রয়েছে, কইছে বাজে, ঘড়ি পরে বাজবে, এখন ঘরে লাগলো আগুন।
তো এখন দেশের জনতার অবস্থা এই জায়গায়। আমরা দেশের মানুষ হিসেবে আমাদের কি দায় দায়িত্ব ছিল, কি করা দরকার ছিল, বা আমি কেন এই পৃথিবীতে এসেছি, এই কি, কেন, কখন, কোথায়, এই প্রশ্নগুলো আমরা নিজেকে করি না, ভুলে গেছি। শুধু এইটুকু ভেবেছি যে আমি পৃথিবীতে এসেছি, আমি ভালো থাকার জন্য যা যা করার করব, আমার পরিবারকে সুখে রাখবো আর ভালোভাবে দিন কাটিয়ে চলে যাব। তা ভাবুন, ভাবাটা মন্দ নয়, কিন্তু এই ভাবতে গিয়ে আমরা চায়ের টেবিলে যখন বসি, টিভির পর্দায় যখন নিউজ দেখি, বা হাতে যখন নিউজ পেপারটা নিই, খবরের হেডলাইনে যখন দেশ উচ্ছন্নে যাওয়ার ঘটনাগুলো দেখি, তখন এই কথা বলি, আহা ডার্লিং, দেশটা গেল গেল এবার। জানো বন্ধু, জানো রহিম চাচা, কি রাম ভাই, দেশটা একবার উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? আপনি তো একজন মানুষ, আপনি কি করছেন বসে? সকালে আলুর বাজারে গিয়ে বলছেন, আহা আপনাদের আলুর দাম এত হয়ে গেল, পেঁয়াজের দাম এত হয়ে গেল। আপনি খুব করছিলেন, আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে। তো আপনারা হয়তো ভাবছেন যে এত পার্টি থাকতে আবার একটা পার্টি। আমি বলি হ্যাঁ, আবার একটা পার্টি। আমরা তো মানুষ, খুব বুদ্ধিমান। যদি আমাদের জন্মভূমিতে বা আমি যে জায়গায় থাকি রুটি রুচি না থাকে, এই বুদ্ধিটা আছে যে কোনো জায়গায় গিয়ে আমাকে রোজগার করতে হবে, বা আমার শরীরে যখন কোনো রোগের বাসা বাঁধে, এই বুদ্ধিটা আছে যে যতই পরামর্শ দিক আমার কোথা গিয়ে রোগটা সারতে পারে, তখন আমরা ছুটে বেড়াই। কিন্তু এই দেশ, যে দেশটার উপরে নির্ভর করে আমার বেঁচে থাকা, আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার ছেলে মেয়ের লেখাপড়া, রাস্তায় নিরাপত্তার সঙ্গে বেরোনো, এই সমস্ত কিছু যেটার উপর নির্ভর করে, সেটাকে আমরা গুড বাই জানিয়েছি। কেন? রাজনীতি মানে খারাপ জায়গা। এই জন্য আমরা যত ভালো মানুষগুলো, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের ফাদার, সবাই যে যার খানকা সব ঢুকে গেছে। কি এই রাজনীতির জায়গাতে কাদেরকে এনেছে? এতক্ষণ শুনছিলাম চোর, গুন্ডা, বদমাস, ধর্ষক, মাফিয়া, এদেরকে আমরা দেশ চালাতে দিয়েছি। আমরা কত বুদ্ধিমান, চিন্তা করুন। তারপরে বলি আমার ছেলে চাকরি হয় না, আমার মেয়ের চাকরি হয় না। আচ্ছা, রাজনীতি কি খারাপ জায়গা? আমি এখানে যে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞেস করতে চাই, রাজনীতি কি খারাপ জায়গা? তার মানে আপনারা কেউই জানেন না রাজনীতির কনসেপশনটা কি। এখন স্কুল কলেজে দেখবেন ছেলে মেয়েরা বিড়ি সিগারেট খায়, সেখানে মহিলাদের নিরাপত্তা নাই, স্টুডেন্টদের নিরাপত্তা নয়। আমরা কদিন আগে জ্বলন্ত খবর দেখলাম অভয়াকাণ্ড, নিরাপত্তা নাই। কিন্তু আপনার স্ত্রীর যদি প্রসব বেদনা ওঠে, আর্জি করে নিয়ে যাবেন না, সেখানে তো খারাপ জায়গা। বা স্কুল কলেজে এখন ছাত্রছাত্রীদের নিরাপত্তা নাই, আপনার মেয়েটাকে পড়াবেন না, ঘরে বসিয়ে রাখবেন ঘর গুনে করে? নিশ্চয়ই পারবেন না। কেন? এই বুদ্ধিটা আপনার আছে বা আমাদের আছে যে আমার মেয়েটার বিয়ে দিতে হবে। তাহলে আমরা রিস্ক নিয়ে হলেও আবার সেই জায়গায় পাঠাই। আসলে ওই হসপিটালটা খারাপ না, ওই হসপিটালটা খারাপ না, ওই স্কুল কলেজটা খারাপ না, বরং খারাপে ভরে গেছে আপনার আমার মতো সাধু লোকেরা যখন ঘরের ভিতর ঢুকে গেছি। ওইগুলো তখন সন্তানবাদের, চোচ্ছাচড়াদের, দুশ্চরিত্রদের আঁকড়া হয়ে গেছে। এই কারণে আপনি আমি সমাজে লেজ গুটিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছি। আসলে আমরা যারা আছি এখানে কাপুরুষের ভূমিকা পালন করছি, যার জন্য এই চোচ্ছাচড়াদের বাড়বাড়ন্ত হয়েছে এত। রাজনীতি খারাপ জায়গা নয়, আর রাজনীতি রাজনীতি নয়। আমাদের গ্রাম বাংলায় অনেক বড় বড় হাঁস থাকে, দেখবেন মা বোনেরা বসে
আসলে ওগুলো রাজার হাঁস নয় বা রাজা বিক্রি করে এমনটা নয়, বরং সব থেকে বড় যে হাঁস তাকে রাজহাঁস বলা হয়। ঠিক তেমনি রাজনীতি রাজার নীতি নয়, বরং সব নীতির ঊর্ধ্বে সব থেকে যে উত্তম নীতি তাকে বলা হয় রাজনীতি। আজকে এই রাজনীতিটাকে কলুষিত করছে একদল অসাধু কুচক্রী স্বার্থান্বেষী মানুষরা, তাকে অপবিত্র করে দিয়েছে। পার্লামেন্ট বিধানসভা হচ্ছে মানবতার পবিত্রতম ভূমি, সেই জায়গাটাকে তারা অপবিত্র করে তুলছে। তাহলে আপনি আমি দেশের রাজ্যের একজন রাজ্যবাসী হিসাবে, দেশবাসী হিসাবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? কি মনে করেন আপনারা? ক্ষুদিরাম কি এমনি তার সামনে কোনো স্বপ্ন ছিল না? তিতুমিরের কি চোখের সামনে কোনো স্বপ্ন ছিল না? তাহলে তাদের কি দায় ছিল এই দেশের জন্য তাদের জীবনটাকে বলিদান করা? তারাই প্রকৃত দেশভক্ত ছিল, তারাই প্রকৃত দেশপ্রেমিক ছিল। তাই তাদের জীবনের মায়াকে ত্যাগ করে তারা দেশের জন্য লড়াই করে তারা জীবন দিয়েছে এবং ফাঁসির মঞ্চে তারা উঠে গেছে। আর আজকে আমরা সব চুরি পড়ার মতো অবস্থায় চলে এসেছি। কোথায় বাবা ওই তাপস চ্যাটার্জি আবার লাঠি নিয়ে এসে আমার ঘরে হুমকি দেবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তার মানে আমরা তো মানুষই নেই। আজকে সারা দেশ জুড়ে যে অরাজকতা চলছে, স্বাধীন দেশে, এই দেশটা স্বাধীন হয়েছে 7 দশক পার হয়ে গেল, তারপরেও এখানে ক্ষুধার্ত মানুষের অভাব নেই, স্বাধীন মানুষের অভাব নেই, চিকিৎসাবিহীন মানুষের অভাব নেই। এটা কেন হলো? ভারতবর্ষে কি সম্পদের অভাব আছে নাকি? ভারতবর্ষে রুটি রুজির অভাব আছে নাকি? শুধু একটা প্যানিক তৈরি করে দেয়া হয়েছে যে ভারতবর্ষে এমন একদল মানুষ আছে যাদের জন্য এই ভারতবর্ষে খাওয়া রুটি রুজির অভাব হচ্ছে, জমির দাম বাড়ছে, তারা অনেক বাচ্চা নেয়। এই সব একটা প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে জনগণের মধ্যে, আর আমরা সেই ডুগডুগিটাই বাজাচ্ছি, হ্যাঁ তাই তো এটাই হয়েছে, আমরা সেটাই মাথা নাড়াচ্ছি না। আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে এত র মেটেরিয়ালস আছে যার জন্য বিদেশি বণিকদের হাতে একাধিকবার এই ভারতবর্ষকে আক্রান্ত হতে হয়েছে। ভারতবর্ষে সম্পদের অভাব নেই, ভারতবর্ষে রুটি রুজির অভাব নেই, শুধু অভাব হচ্ছে কিছু সৎ মানুষের এবং সমবন্টনের। এখানে এক শ্রেণীর মানুষ থাকে পাঁচতলায় আর এক শ্রেণীর মানুষ থাকে গাছতলায়। খাদ্যের কোনো সমবন্টন হচ্ছে না। জনগণের সম্পদকে পৈতৃক সম্পদ মনে করে তারা কুক্ষিগত করছে, যেন মনে হচ্ছে তার বাবার রেখে যাওয়া সম্পদ। আপনি সারা দেশ, শুধু পশ্চিমবাংলা নয় সারা দেশ, তারা ভোটের সময় কি করে, করজোড়ে গিয়ে বলতে থাকে আমাকে একবার সুযোগ দিন, আমি পার্লামেন্টে যাই, চুরি করার জন্য যায়। তো একজন বুথের একজন নেতা, তারও 5 তলা বাড়ি। কোথায় পেলেন বন্ধু? একটা পঞ্চায়েত মেম্বারকে কত দেয়া হয় একটা টিএ? কি করে আপনি এত বড় বাড়ি হাঁকান? কিভাবে আপনি একটা মার্সিডিজ গাড়ি চড়ে বেড়ান? কি করে আপনার ছেলেটা বিদেশে পড়ে? আপনি জননেতা? জানেন প্রকৃত বাংলা ভাষায় রাজনীতির যাকে ভোট দিয়ে এমএলএ এমপি বা পঞ্চায়েত পৌরসভায় পাঠানো হয়, ভালো বাংলায় তাকে বলা হয় কামলা। কামলা মানে জানেন? চাকর। তারে একজন এমএলএ বলুন, এমপি বলুন, পঞ্চায়েত মেম্বার বলুন, উপপ্রধান বলুন, তাকে কামলা বলা হয় ভালো বাংলায়। সার্ভেন্ট যাকে বলা হয়, আমরা একটু সম্মান করে বলি নেতা। তাহলে সে কেন প্রতিনিধি? আরো একটু ভালো করে বলি প্রতিনিধি। এই প্রতিনিধিটা কে? যে ওহে আমার যে ফান্ডামেন্টাল রাইটসটা আমি পাইনি, তুমি গিয়ে বিধানসভায় লোকসভায় বলবে, এই জন্য তাকে আমি চয়েস করি, এই জন্য তাকে আমি পাঠাই। সে প্রকৃতপক্ষে জনগণের সম্পদ লুণ্ঠন করার জন্য তাকে আমি পাঠাই না। তাকে কৈফিয়ত করার অধিকার আমার দেশ দিয়েছে, এই স্বাধীনতা। আসলে আমরা তো এই ফান্ডামেন্টাল রাইটসটাই বুঝি না। সংবিধান কি বলেছে? এই এলাকার একটা নেতাকে জিজ্ঞেস করে দেখুন, এই দেশে একজন যে ক্ষমতার মসনদে বসে আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী। আর পশ্চিমবাংলায় যিনি
আছেন, উনি হচ্ছেন গণতন্ত্রের শ্বাসরোধকারী। এই দেশের সংবিধান হচ্ছে, এই দেশটাকে স্বাধীন করেছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিরসা মুন্ডা, এরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশকে স্বাধীন করেছিল। এই দেশের কালচার হচ্ছে ফ্রেটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। সেইটাকে আজকে তিলে তিলে নষ্ট করছে একদল অসাধু রাজনৈতিক ক্ষমতাসীন দলেরা। তাদের ক্ষমতায় টিকে জানা থাকার জন্য আজকে হিন্দু, মুসলিম, গরু, মন্দির, মসজিদ, জয় শ্রীরাম, আল্লাহু আকবার এইসব বলে শুধু একটা প্যানিক তৈরি করছে জনগণের মধ্যে। আর আমরা যারা সাধারণ গোবেচারা মানুষগুলো কি ভাবছি যে ওই নেতার ছাত্র ছায় গেলে বুঝি আমার জীবনটা বেঁচে যাবে, বা দিদিমণির আঁচলের তলায় বুঝি ঢুকলে আমার জীবনটা বেঁচে যাবে। না বন্ধু, না। এই দেশটাকে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী চালাচ্ছে না, চালাচ্ছে মনুবাদীরা। মনুবাদী বোঝেন? মনুবাদীরা 6% মনুবাদী, যারা চাইছে মনুবাদী সংহিতায় দেশটাকে চালাতে। আর এই যে বিশাল 87% জনগণ, তাদেরকে বোকা বানাতে চাইছে, তাদেরকে মারামারি করাতে চাইছে। এই মনুবাদী সংহিতার দ্বারা দেশ চালাতে চাইছে এবং মনুবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। শুধু মুসলমানদের জন্য নয়, এখানে যারা দলিত, এসসি, এসটি সম্প্রদায়ের মানুষ আছে, সবার জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়েছে। সে ব্যানার্জি, চ্যাটার্জি, এই যে 6% মনুবাদ, সে বাংলায় দিদি হোক আর কেন্দ্রের দাদা হোক, সব মনুবাদীর দ্বারা দেশ চালাতে চাইছে। আর এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে বলেই বিজেপি তার খাতা খোলার সুযোগ পেয়েছে, নাহলে তার সামনে আর কোনো এজেন্ডা ছিল না। বিজেপির সামনে আর কোনো এজেন্ডা ছিল না কথা বলার মতো। কেন? তারাই বিজেপির প্রধান বন্ধু ছিল। এ দেশকে লুটপাট করার জন্য তারা অনেক সহযোগিতা করেছে। এমন একটা আরএসএস বন্ধুকে আপনি দেখাতে পারবেন না যারা দেশ স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে, বরং তাদের গোলামি করেছে। তো তাহলে তারা সবসময় চায়, আগামী দিনে ইংরেজ লুণ্ঠন করেছে আর এখন লুণ্ঠন করতে হচ্ছে না, এখন আমন্ত্রণ করে দেশকে লুট করার জন্য আনা হচ্ছে। আজকে হিন্দু, মুসলিম, জয় শ্রীরাম, গোরক্ষক দিয়ে আমাদেরকে মাতিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে গুজরাটিরা, আজকে নীরব মোদী, ললিত মোদী, এইরকম সমস্ত গুজরাটির লাইন লেগে যাবে যারা দেশের টাকাকে লুট করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে আমাদের নাকের ডগা দিয়ে, আমরা টেরও পাচ্ছি না। আর আমরা ওই হিন্দু মুসলিম যে ট্যাবলেট দেওয়া হয়েছে সেই ট্যাবলেট গিলতেই আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আর এদিকে আমাদের মাননীয়া ওই ট্যাবলেটকে কাজে লাগিয়ে, আহা তোমরা সব আমার আঁচলের তলায় এসো, আমি তোমাদেরকে ওই বিজেপি জুজু থেকে বাঁচিয়ে দেব। আর আমরাও একদম হাজি হুজি একদম হাত তুলে দিয়েছি। আসলে না বন্ধু, এই চক্রান্ত আপনারা বুঝতে পারছেন না। যতই হুঙ্কার বাংলার জন্য আসুক, কোনদিন নরেন্দ্র মোদী চাই না এখান থেকে মমতা ব্যানার্জি সরে যাক, বরং মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সহযোগী হয়ে কাজ করছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কেন? ওনার বক্তব্য হচ্ছে বিজেপি খারাপ হলেও আরএসএস কিন্তু ভালো। আরে আরএসএসই তো বিজেপিকে চালাচ্ছে, আর বিজেপির প্রপাগান্ডা তার রাজনৈতিক ময়দানে বাস্তবায়ন করছে। তাহলে এগুলো আমাদেরকে বুঝতে হবে। পশ্চিম বাংলার জন্য, মুসলমানদের জন্য সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জি। এই যে তার মেকি মুসলিম প্রেম, আপনারা গুনে গুনে বলুন তো মুসলমানদের কি কল্যাণ হয়েছে? উনি আসার আগে যে প্রতিশ্রুতি ছিল, পশ্চিম বাংলায় বামফ্রন্টের আমলে ওয়াকফ সম্পদ তছনছ হচ্ছিল এবং হান্নান মোল্লা যে পলিট ব্যুরোর সদস্য, তার মতো ব্যক্তি, তিনি বলেন আসলে আমি বুঝতে পারিনি, এটা এটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছিল। তাহলে তেনার মতো মানুষ বুঝে উঠতে পারেনি নাকি? তাহলে সেখান থেকে মমতা ব্যানার্জির ওয়াদা ছিল যে পশ্চিম বাংলার
যত ওয়াকফ সম্পদ আছে বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে 10,000 মাদ্রাসায় যেহেতু বামপন্থীরা বলে বলা হচ্ছে পশ্চিমবাংলায় সব পশ্চিমবাংলার মাদ্রাসাগুলোই নাকি সব সন্ত্রাস তৈরি হয়। এই জন্য মাদ্রাসাগুলো একটা ট্যাগ লাইনে ছিল, খুব ভয়ে ভয়ে ছিল, সেখানে শিক্ষক নিয়োগ হতো না, সেখানে ইনজেকশন জারি ছিল। তাই দিদিমণি সেই সুযোগটা নিলেন যে আমি যদি ক্ষমতায় আসি 10,000 মাদ্রাসার অনুমোদন দেব, ওয়াকফ সম্পদকে বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। মাননীয়া, আমি আপনাকে হুঁশিয়ারির সুরে বলতে চাই, আপনার এই প্রতিশ্রুতি কোথায় গেল? আপনাকে ভালোবেসে মুসলমানরা ভোট দেয়নি, ভোট দিয়েছিল 34 বছরের জ্বালাতনের অবসান ঘটাতে। 34 বছরের জ্বালাতনের অবসান ঘটাতে আপনাকে এনেছিল, আপনাকে প্রকৃতপক্ষে ভালোবেসে আনেনি। তাই আজকে মাদ্রাসার অনুমোদন তো দূরের কথা, বড় ঐতিহ্যশালী মাদ্রাসাগুলো অনেক বন্ধ হয়ে গেছে, টিচারের অভাবে মাদ্রাসাগুলো ধুকছে। কারণ ইনি বলবেন না মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, ইনি বুদ্ধিমান ব্যানার্জি, ইনি টিচার দেবেন না। আর যদি টিচার নিয়োগ হয় তো অন্য সম্প্রদায়ের হবে। অথচ এই দেশের সংবিধানে কথা বলে, জেনে রাখুন যে এই দেশটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রত্যেকটা মানুষ সরকারি সুবিধা নেবে এবং যে যে সম্প্রদায়ের মানুষ তার নিজ নিজ সম্প্রদায়ের কৃষ্টি কালচার অনুযায়ী তারা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে, সরকার তার অনুমোদন দেবে। কিন্তু আজকে মাদ্রাসা কোথায়? মাদ্রাসার শিক্ষক কোথায়? নিয়োগ কোথায়? এগুলো হয়নি। একই ভাবধারায় রাজ্য চলছে, শুধু আমাদের চোখে ভক্তের চশমা পরিয়ে দেওয়া হয়েছে, আমাদের চোখে ভক্তের চশমা পরিয়ে দেওয়া হয়েছে, আর কিছু ভিক্ষে দেওয়া হচ্ছে, সেই ভিক্ষেতেই আমরা মশগুল। আরে আমার স্ত্রীর অ্যাকাউন্টে তো তবু 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আছে, আমার মেয়েটা তো কন্যাশ্রী পায়। আগের সরকারের সঙ্গে আমরা তুলনা করছি, আগের সরকার পরের সরকার নয়, বরং সংবিধান স্বীকৃত আপনার ফান্ডামেন্টাল রাইটস আপনাকে গুনে গুনে কড়াই গন্ডায় আদায় করতে হবে। অনুদানে কি মানুষের জীবন চলে? আমার ঘরের আজকে ছেলে মেয়েরা MA BA B.Ed করে বসে আছে, প্যানেল ভুক্ত হয়ে আছে, তারা চাকুরি পাচ্ছে না, যার উপর পুরো পরিবার নির্ভরশীল। আজকে পশ্চিমবাংলার যুবকরা অবিবাহিত রয়ে গেছে শুধু একটা চাকরির স্বপ্নতে। মেয়েদের কোন রকমে বিয়ে হলেও ছেলেদের 40-এর কোটায় চলে যাচ্ছে তাদের এজ। তারা আবার কবে ঘর বাঁধবে, কবে তারা চাকরি পাবে? আজকে দিন দিন তারা ধর্নায় বসে আছে, তারা চাকরি পায়নি। আর আজকে আমরা মহিলারা বলছি আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। হ্যাঁ, আপনি স্নো পাউডারের দাম তো পাচ্ছেন, তাই আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয় হোক, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়, যাক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার হতেই হবে। এতে আমার কোনো অসুবিধা নেই, আপনি দেন, যত খুশি ভিক্ষে দেন, কিন্তু প্রকৃত প্রাপ্যতার যারা হকদার, যারা অধিকারী, তাদের সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার পরে আপনি যত খুশি ভিক্ষে দেন। একটা মানুষ আগে তার পরিবার সামলায়, তারপরে সে দান করে। তাহলে যে ছেলে মেয়েগুলো উপযুক্ত, যারা চাকুরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মেধা রয়েছে, শুধু তারা ঘুষ দেবে না, তাদের মেধা বলে তারা চাকরি নেবে, কিন্তু তাদেরকে চাকরি দেয়া হয়নি, বরং কাদের দেয়া হয়েছে? চাকরি বিক্রি করা হয়েছে, চাকরি চুরি করে বিক্রি করা হয়েছে। সেটা কাদের? যারা অসাধু, অসৎ, যাদের যোগ্যতা নাই, তাদেরকে চাকরিগুলো বিক্রি করা হয়েছে। আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা প্রতিবেদন পড়ছিলাম, তাতে বলা হয়েছে যে একজন স্কলার বিদেশে গেছেন একটা হোটেলে, বিশাল হোটেল, প্রচুর পয়সার মালিক, আর তারই ছেলে তার হোটেলে বয়গিরি করছে। তো পরিচয় পাওয়ার পরে সেই স্কলার জিজ্ঞেস করছে হোটেল মালিককে যে আপনি একজন হোটেলের এত বড় মালিক আর আপনার ছেলে হোটেল বয়, বলছে ওর যেটা যোগ্যতাও সেটা করুক। আমি ওকে অনেক চেষ্টা করেছি লেখাপড়া শিখিয়ে, লেখাপড়া করবে,
কিন্তু অত দূর আগাতে পারেনি। ওর যা ক্যাপাবিলিটি ও তা অর্জন করেছে। কিন্তু এই চাকুরির জন্য আমি 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওকে যে ডিপার্টমেন্টে লাগাবো সেই ডিপার্টমেন্টটাকে নরক বানাবে, এটা আমি চাই না। আমি চাই ওই টাকা দিয়ে ও কাজ করুক। তাহলে কত তার শুভ ভাবনা, কত বড় মনের মানুষ। তিনি সমাজের কথা ভেবেছেন, দেশের কথা ভেবেছেন, যে আজকে আমার ছেলের ভবিষ্যৎ রক্ষা করার জন্য অযোগ্য ছেলেটাকে আমি 10-20 লক্ষ টাকা দিয়ে এক জায়গায় আমি চাকুরি দিয়ে মানে চাকুরিতে লাগিয়ে দেবো, আর ও গিয়ে সমস্ত সমাজটাকে মানে ধ্বংস করে দেবে, ক্যান্সার বানিয়ে দেবে। তাহলে কত বড় ভাবনার মানুষ। আর এখানে আমরা কি বলছি, কি করছি, যে যারা মেধা সম্পন্ন তাদেরকে চাকুরি দেওয়া হয়নি, বরং যাদের অনুপযুক্ত তাদেরকে টাকার বিনিময়ে চাকুরি দেওয়া হয়েছে। তাহলে সেই ছেলেটা আপনাকে গিয়ে কি শেখাবে? সেই ছেলেটা, সেই পড়ুয়াটা, সেই মানে যে প্রশাসনিক কর্তা ব্যক্তিটা কি করবে তারা? তাহলে সেখানে আপনি আপনার কন্যা সন্তানের নিরাপত্তা খুঁজবেন? অযোগ্যরা যদি ওই যোগ্য জায়গায় চলে যায়, তাহলে আজকে আমাদের দেশ তথা রাজ্যের হাল এইরকম। আর এই দেশে যে সরকার চলছে, দুটো সরকারের কথাই আমি বলছি। কেন্দ্রে যিনি আছেন ওনার স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। আদৌ কি সবকা সাথ সবকা বিকাশ হয়েছে? বিকাশ হয়েছে সেটা ওই আদানি আম্বানিদের বিকাশ হয়েছে, পুঁজিপতিদের বিকাশ হয়েছে, গুজরাটিদের বিকাশ হয়েছে। আর সাধারণ খেটে খাওয়া মানুষদের কি অবস্থা হয়েছে? আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে দেখেছি যে 700-800-1000 মানে কিলোমিটার তারা পায়ে হেঁটে হেঁটে মারা গেছে, রাস্তার মধ্যে গর্ভপাত হয়েছে, রাস্তার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এইসব ইতিহাস আমরা ভুলে গেছি মনে হয়। এবং হয়তো কিছু সময় হলে সে তার বাড়ি ফিরতে পারত, তাকে ব্যারিকেড দেওয়া হয়েছে, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, মানুষ এমনিই মরে গেছে। তাহলে এই মানবীয়তার জীবন তাদের উপর হানা হয়েছে। এই সরকার আসার পর থেকে কেন্দ্রে যতগুলো বিল এসেছে, সব মানবতা বিরোধী, সংবিধান বিরোধী। আচ্ছা বলুন তো, এই দেশের তিরঙ্গা, এই দেশের পার্লামেন্ট, এই দেশের সংবিধানের উপর যদি আঘাত হানা হয় তাকে কি বলা হয়? তাকে কি বলবেন আপনারা? ভয় লাগছে? তাকে দেশদ্রোহী বলা হয়। যদি তিরঙ্গার উপরে কেউ আঘাত আনে, সংবিধানের উপর কেউ আঘাত আনে, তাকে দেশদ্রোহী বলা হয়। আর পরিকল্পিতভাবে এই দেশে বিজেপি সরকার সংবিধানকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং সব থেকে আজকে দেশ তথা রাজ্যে দুটো খাড়া অশনি সংকেত মানুষের উপর নেমে আসছে। সেটা হলো, এক, পশ্চিম বাংলায় হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল। আপনারা খুব জেগে জেগে ঘুমাচ্ছেন। আর কেন্দ্রে যেটা হচ্ছে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল আজকের না, দেশ স্বাধীনের 2.5 দশক পূর্বে ইংরেজদের আমলে এটা পার্লামেন্টে আনা হয়েছে। এবং সর্বশেষ অনেক প্রসেসিং এর পরে 1984 সালে এটা অ্যাক্ট আকারে প্রকাশ হয়ে গেছে। এতে হাত দেওয়ার কারোর অধিকার নেই। সারা দেশে এর প্রয়োগ ব্যবস্থা রয়েছে শুধুমাত্র জম্মু কাশ্মীর ছাড়া। তাহলে সেই অ্যাক্টের উপর আবার বিল কিসের জন্য? আপনারা জানেন, পূর্ববর্তী বক্তা থেকে শুনেছেন যে 3rd লার্জেস্ট ল্যান্ড হচ্ছে ওয়াকফ সম্পদ। ভারতবর্ষের যে মাইনরিটি বা যে 30 কোটি মুসলমানদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, সেই ওয়াকফ সম্পদের যাই আছে তার অর্ধেকও যদি তাদের জন্য ইউটিলাইজ করা হয়, কোন সরকারকে দেখতে হবে না, তাদের সমস্ত উন্নয়ন তাতে হয়ে যাবে। কিন্তু সেই ওয়াকফ সম্পদকে চক্রান্ত করে সরকার হস্তক্ষেপ করতে চাইছে। এই ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমানের হাত। আপনি জেনে রাখুন, মুসলমানদের হাতে আপনি হাত দিয়েছেন।
বিজেপির মাইনরিটি সেলের নাজমা হেপতুল্লাহ বলেছিলেন পশ্চিমবাংলায় একটা সার্ভে হোক, তাতেও মমতা ব্যানার্জি বলেছিলেন এটা কি মানে মগের মুলুক, সার্ভে করতে দেয়া হয়নি বন্ধু। সব চ্যাটার্জি ব্যানার্জি একই, তারা মনোবাদ প্রতিষ্ঠা করতে চায়, মনোবাদ সংহিতার দ্বারা দেশ চালাতে চায়, তাতে 6% বণিক ছাড়া আর কারোর কিছু লাভ হবে না, ব্রাহ্মণের ছাড়া কারোর লাভ হবে না। শেষ যে কথা, আজকে যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার মানে ফ্যাসিলিটিতে অনেক ছেলে সেই কোটায় পাস করেছে, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ডাক্তার হয়ে গেছে। কিন্তু এমন এক ভয়ঙ্কর যে চাইলে দাদা যে চাকরি করছে যতদিন ধরে করছে তার সমস্ত টাকা রিটার্ন করতে হতে পারে, তার চাকরি অনিশ্চয়তার জায়গায় রয়েছে, তাদের যে সার্টিফিকেট হয়েছে সেগুলোও তাদের অনিশ্চয়তার জায়গায় রয়েছে। আর আজকে আমরা 30 কোটি মানুষ সরষের তেল নাকে দিয়ে ঘুমাচ্ছি। এই ওয়াকফ বিল যে হাতটা না থাকলে মানুষ বাঁচে না, সেটা যদি শেষ হয়ে যায় তাদের বডিটা মৃত হয়, তাদের কাছে অ্যাপিল করতে হচ্ছে আপনারা মেল পাঠান। আমরা কত সচেতন বুঝতে পারছেন তো? তাহলে আমাদেরকে ভাবতে হবে এই দেশ আপনাকে অধিকার দিয়েছে ভোট দেওয়ার, ভোটেতে অংশগ্রহণ করার, রাজনীতি দল গঠন করার, কিন্তু এই দুটো সরকার আমি বলছি না গণতন্ত্রের হত্যাকারী, গণতন্ত্রের কণ্ঠরোধকারী। আপনি যখনই একটা পার্টি নিয়ে আসবেন বলছে এরা ভোট কাটুয়া। ভোট কি আপনার পৈতৃক সম্পদে? আপনি কার ভোট কেটে ক্ষমতায় এসেছেন? আপনার কিসের এত ভয়? ওয়েলফেয়ার পার্টি তো একটা ছোট্ট মতো আপনাদের দৃষ্টিতে, তাহলে তাদের ব্যানার ফ্ল্যাগ গুলো ছিঁড়ে দিচ্ছেন কেন? আপনারা তো উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন। ভোট তো এমনি আপনাদের দিয়ে দেবে জনগণকে, আপনারা ভোট দিতে দেবেন না বুথ দখল করে। 800 মানে ভোটের জায়গায় 1200 ভোট দিয়ে দেবেন নির্লজ্জরা। তারপরেও আপনাদের এত কেন ভয় লাগছে? আপনারা এমনি জিতে যাবেন। শুধু একটা কথা আপনাদের কাছে বলে যাব বন্ধু, একটা বনেতে আগুন লেগেছিল, একটা বনে আগুন লেগেছিল, আর একটা ছোট্ট চড়াই তার ঠোঁটে করে সমুদ্র থেকে জল তুলে এনে সেই আগুনে ঢালছিল। আর বনের বড় বড় পাখিগুলো, জীবজন্তুগুলো ছুটে পালাচ্ছিল, আর ওই পাখিকে বলছিল যে তুমি এত বোকা, তোমার ওই চঞ্চুর জলেতে ওই আগুনটা নিভে যাবে। তখন ওই ছোট্ট পাখি জবাব দিয়েছিল, আসলে এই জলেতে আগুনটা নিভবে কিনা আমার জানা নাই, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, মৃত্যুর পরে যখন একটা আদালত হবে সেখানে আমি এই কথাটা অন্তত বলতে পারবো যে আসলে আমি আগুন জ্বালানোর পক্ষে ছিলাম না, আমার শক্তি অনুযায়ী আমি আগুন নেভানোর পক্ষে ছিলাম। তাই আপনাদের নিশ্চয়ই বুঝতে থাকার, না বোঝার কথা নয়। এই অ্যাপিলটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহজাদি পারভিন মহাশয়ের কাছ থেকে। তো অল্প সময়ের জন্য হলেও বক্তব্য রাখতে আসছেন হাড়োয়া উপনির্বাচনের বিধানসভা ক্ষেত্রের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার আব্দুল নঈম মল্লিক মহাশয়। আমি তাকে আহ্বান করব তার বক্তব্য রাখার জন্য। আপনারা এলাকাবাসী, আপনারা সাথে থাকুন, সামনে থাকুন। আমাদের সভা বেশিক্ষণ চলবে না। নঈম মল্লিক সাহেবের পরে, মোজাফফর হোসেন সাহেবের বক্তব্যের পরেই আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে। ধন্যবাদ। গোসাইপুর বাজারে আগত ভাই, বাবাজি, মা ও বোনেরা সকলকে ওয়েলফেয়ার অভিনন্দন জানাই। আমি আব্দুল নঈম। এই এলাকার মানুষ মনে হয় বেশিরভাগ মানুষই আমাকে চেনে।
এই যে গোসাইপুর বাজারে প্রোগ্রাম হচ্ছে, এটা দেগঙ্গা থানা এবং দেগঙ্গা ব্লকের অধীন। আমার বাড়িও দেগঙ্গা ব্লক এবং দেগঙ্গা থানার অধীন। আমার বাড়ি হরিণখোলা। আর এই এলাকার অনেক ভাইয়ের আত্মীয় স্বজন ওই হরিণখোলা, বয়রাগাছি, মঞ্জিলহাটি, রায়পুর এইসব এলাকায় আছে। সেই সুবাদে ওই এলাকায় অনেকে গিয়েছেন, যান এখনো। তাই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি ৭৫ বছরের বুড়ো, যখন আমার পার্টি আমাকে এই হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে দাঁড় করাবার সিদ্ধান্ত নেয়, তো আমি বললাম যে আমার মতো একজন বুড়ো মানুষকে দাঁড় করাচ্ছেন, এটা ঠিক হচ্ছে? তো আমার পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি মনসাদা বললেন, আপনি কেন এমন বলছেন? আমি কি রাজ্যের লিডারদের সামনে আপনার সম্পর্কে বলি না যে তোমরা যদি ৭৫ বছরের কোনো জোয়ান যুবককে দেখতে চাও তাহলে নঈম সাহেবকে দেখো। তো এখন দাঁড় করিয়ে দিয়েছে, বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। এই দাঁড়াবার পরে, নমিনেশন সাবমিট করার পরে আমি এই এলাকায় মানে হাড়োয়া বিধানসভাটা ১৩টা গ্রাম পঞ্চায়েত নিয়ে হাড়োয়া বিধানসভা, আমি দেগঙ্গা পঞ্চায়েতে ওই বিবেকানন্দ পল্লীতে গিয়েছিলাম এই সংবাদ পেয়ে যে ওই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে নাকি ভোট দেবে না, ভোট বয়কট করবে। তাই আমি গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম এই আধ হাঁটু কাদা পানি দিয়ে রাস্তা দিয়ে তাদের বাড়ি যেতে হয়, আর ইট আছে কিছু কিছু, সেই ইটে পা রাখাই যায়। তো আমি যাওয়ার পরে ওখানে ছোট বাচ্চা থেকে শুরু করে পুরুষ, মহিলা, ৭০-৮০ বছর, ৯০ বছরের বৃদ্ধ বৃদ্ধা সবাই রাস্তায় নেমে এসে আমাকে বললেন যে বাবু, হাজী সাহেব আমাদের এখানে এমএলএ ছিল, তো উনি যখন ভোটের সময় এসেছিলেন আমরা বলেছিলাম এই রাস্তাটা করে দিন, উনি বলেছিলেন করে দেব, তো দেননি। তারপর উনি আবার লোকসভা, বসিরহাট লোকসভায় ভোটে দাঁড়ালেন, তখন আসলে সবাই দয়া করে আমাদের রাস্তাটা করে দিন, আমাদের আত্মীয় স্বজন এই রাস্তায় আমাদের বাড়িতে আসতে গিয়ে মুখ টুকরে পড়ে যায়, তারপরে তার টেনে তুলে এনে বাড়িতে পা ধুইয়ে দিতে হয়, দয়া করে এটা। তো যাই হোক, তিনি দেননি, তিনি মারা গেছেন। আবার তার ছেলে ভোটে দাঁড়িয়েছে, তাকে যদি বলি তিনি বলবেন যে হ্যাঁ, বাবার অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করে দেব। কিন্তু আমরা ভরসা পাচ্ছি না, তা আপনি একটু দেখবেন। আমি বললাম আমি কোনো কথা দিতে পারছি না, চেষ্টা করব। আমি এই ভোট প্রচারের উদ্দেশ্যে হাড়োয়ার বিভিন্ন এলাকায় গিয়েছি। তো আমাদের যে হাড়োয়া ব্রিজের মানে হাড়োয়া যে ব্রিজ আছে হাফ কিলোমিটারের বেশি। আচ্ছা, রাত্রিবেলা যদি ওই ব্রিজটা অন্ধকার থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? হবে।
সেইখানে কোনো হাইমাস লাইট নেই, দুটো তিনটে ছিল, সব কটাই অচল। আর দুটো তিনটে সোলার সেলে মিট মিট করে আলো জ্বলে। এই যে হাড়োয়ার যে এই নদীটা দিয়ে শয়ে শয়ে নৌকায় মালমাত্রা পরিবহন করা হয়। কেউ যদি একটা ঘর বাড়ি তৈরি করে তাহলে ইট, বালি, সিমেন্ট, পাথর, রড সব ওই নৌকায় করে নিয়ে যেতে হয়। আর খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, নুন, ঝাল, হলদি, মরিচ, মশলা সবই নিয়ে যেতে হয়। এখন ওই নদীতে শ্যাওলায় ভরে গেছে, জোয়ার ভাটায় শ্যাওলা। আমি সব সাংবাদিকরা গিয়েছিল আমাকে প্রশ্ন করতে, তা আমি বললাম দেখো বাবা ওই সব শ্যাওলা যাচ্ছে। আর বাগজোলা খালের পচা গন্ধ সেই জল, সেটা ওই কুলটি গেটের ওখান থেকে হাড়োয়া নদীতে পড়ে, আস্তে আস্তে পলি জমে যাচ্ছে। তা ওটা যদি একটু ড্রেজিং করে দেওয়া হয় তো তাহলে অন্তত নৌকাগুলো, ইঞ্জিন চালিত নৌকা হোক আর এমনি বাওয়া নৌকো হোক, এগুলো চলতে পারে। হাড়োয়া হসপিটাল একটা নামে আছে, প্রাইমারি হাসপাতাল, সেখানে জঙ্গল হয়ে আছে, শিয়াল কুকুর সব ঘুরে বেড়াচ্ছে। ডাক্তারবাবু প্রত্যেক দিন থাকেন না, আর ওই 4th ক্লাস স্টাফ ওরাও রুগী দেখে। আচ্ছা বলুন তো দেখি, যদি রাত দুপুরে আমার কোনো মা বোনের প্রসব বেদনা ওঠে তাহলে 4th ক্লাস স্টাফ দিয়ে প্রসব করানো হবে? আপনার হাড়োয়া বিধানসভা এলাকায় কোনো বড় হসপিটাল আছে কি? নেই। আপনার আমার ঘরের ছেলে মেয়েরা তারা হায়ার এডুকেশন নেওয়ার জন্য, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য কলেজে যাবে। হাড়োয়া বিধানসভা এলাকায় কোন ডিগ্রি কলেজ আছে? নেই। তাহলে আমাদের ঘরের এই গরিব এলাকার যারা জনমজুর খেটে খায় বা ছোটখাটো ব্যবসা করে, আমাদের ঘরের ছেলে মেয়েরা এই লেখাপড়া শেখার জন্য কোথায় যাবে? বারাসাত যাবে, বসিরহাট যাবে, বেড়াচাপা, এইসব জায়গায় ডিগ্রি কলেজ আছে। আবার তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। এবারে আমি বলি যে আমরা হাড়োয়া বিধানসভা এলাকার 3 থেকে 3.5 লক্ষ মানুষ, না সারা দেশের মানুষ, আমরা শান্তি চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমার পেটে যদি ভাত না থাকে শান্তি থাকবে? আমার যদি পরনের কাপড় না থাকে শান্তি থাকবে? আমার যদি মাথা গোঁজার একটা ঠাঁই না থাকে, ঘর না থাকে, শান্তি থাকবে? আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু বিজেপি কে কি খাবে, কে কি পড়বে সেই নিয়ে হিন্দু মুসলমান শুধু নয়, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিয়েছে। আর আমার পশ্চিমবঙ্গের সরকার সেই একই কাজটা করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, ওয়েলফেয়ার পার্টি মূল্যবোধের রাজনীতি দ্বারা, মূল্যবোধটা কি? প্রেম, প্রীতি, ভালোবাসা, ন্যায়, ইনসাফ, একে বলে মূল্যবোধ।
সেই রাজনীতি দ্বারা কি করতে চায়, ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চায়, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। জনকল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে? যে দেশে মদ থাকবে আর সেটা জনকল্যাণমূলক রাষ্ট্র হবে। আমার পশ্চিমবঙ্গ সরকার পাউন্ডস প্যাকেট মদ সাপ্লাই দিচ্ছে 20 টাকায়, আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মদ বন্ধ করে দিয়ে তার দলের এমএলএ মদ খেয়েছে বলে তাকে জেলে ঢুকিয়েছে। তাই নীতিশ কুমার এটা পারে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা পারে না। মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট হবে না? কোর্ট কাছারিতে মামলা হবে না? এটা হয়। আমি যদি বলি যে এই সরকার বলছে কি দিচ্ছে, মেয়েদের ওই টাকা দিচ্ছে, কি হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ দেব, আমি কথা এই কটা কথা বলতেই হবে। লক্ষ্মীর ভান্ডার, আবার যুবশ্রী, কন্যাশ্রী, পথশ্রী, এত শ্রী দিয়ে খালি দিয়ে দিচ্ছে। তা যত দিচ্ছে তত অভাব বাড়ছে কেন? এটা ভেবেছেন কোনোদিন? এত দিচ্ছে তো অভাব বাড়ছে কেন? আপনারা একটু ভেবে দেখুন। একটা ফুটো কলসিতে সারা দিন ধরে জল ঢালুন, সারা দিনের মধ্যে কখনো ফুটো কলসিটা ভর্তি হবে? হবে না। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকবে। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানেই ফুটো কলসি। যতই আপনার দিক, আপনি ক্রমশ গরিব থেকে গরিব হয়ে যাবেন। তাই সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এখন এই কথাগুলো বলবে কে? বলুন। আমার এই হাড়োয়া বিধানসভায় আমরা অফিসিয়ালি 9 জন প্রার্থী আছি, 9 জন প্রার্থী, আর প্রকৃতপক্ষে প্রার্থী 5 জন। মানে তৃণমূল 2টো গোছ প্রার্থী দিয়েছে, মারামারি করে ওই বুথে বেশি বেশি পোলিং এজেন্ট দেবে, 4-6 জন করে। আইএসএফ বলে দাঁড়া তোরা, আমরা গতবারে 21,000 ভোট পেয়েছিল, তো আমাদের জামা ছিঁড়ে দিয়েছিল আমাদের প্রার্থী, তাই এবারে আমরাও ওই রকম আরো 2টো গোছ প্রার্থী দিয়ে পোলিং এজেন্ট বাড়িয়ে দিচ্ছি, পোলিং এজেন্টে মারামারি করুন। তো বুঝতে পারছেন কায়দাটা? এরা দেশের সমস্যার সমাধানের কথা ওদের মাথায় নেই, ওরা ওসব কথা বলে না। ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যাবে। আপনারা ভেবে দেখুন যে কাকে ভোট দেবেন। ভোট দেওয়া তো আপনার অধিকার। আমি বলি ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, ভোট যদি প্রত্যেকটা ভোটার তার নিজের ভোট নিজে দিতে পারে, আমি আব্দুল নঈম জিতে যাব, আমি এই আশা রাখি। কিন্তু যদি যেটা হয়, ভোট তো হয় না, সেইটা হওয়ার আশঙ্কা করছি। তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমি আপনাদের কাছে এই দাবি রাখছি, আপনারা গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে ওয়েলফেয়ার পার্টিকে জিতিয়ে আনুন। দেখুন না, মাত্র 1-1.5 বছর, 26 সালে আবার বিধানসভার ভোট হবে। আমি আব্দুল নঈম জিতে গেলে আমি বাদশাহ হয়ে যাব না, রাজা হয়ে যাব না। হ্যাঁ, তো কি হবে না, এই 1.5 বছরে অন্তত বিধানসভায় গিয়ে এই সব বিষয়গুলো নিয়ে আওয়াজ ওঠাই, বিধানসভার রেজলিউশনে এগুলো লিখিত হোক, আর ওখানে আওয়াজ ওঠালে দুনিয়াবাসী জানতে পারবে
যে পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন এমএলএ এই আওয়াজ উঠিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এলাকাবাসী, আপনারা এতক্ষণ ধরে ওয়েলফেয়ার পার্টির হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ডক্টর আব্দুল নঈম মল্লিকের কাছ থেকে তার বক্তব্য শুনছিলেন, তার আবেদন। আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, সুন্দর সমাজ গড়ার, রাজনীতিতে মূল্যবোধ প্রতিষ্ঠার এই যে সংগ্রাম ওয়েলফেয়ার পার্টির, নূতন যুব সমাজ যে ওয়েলফেয়ার পার্টির ছত্রছায়া আসছে, আপনারাও ভাবুন। আপনারা কখনো কংগ্রেস করেছি, কখনো সিপিএম করেছি, কখনো তৃণমূল করছি, বিভিন্ন রাজনৈতিক দলে ভোট দিচ্ছি, কিন্তু আমরা যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েলফেয়ার পার্টি একটি নূতন সম্ভাবনা, নূতন চিন্তা ভাবনা। আমাদের পরবর্তী বক্তব্য রাখার আগে আমি আরেকটি কথা বলবো আপনাদের কাছে। বন্ধুগণ, বিশেষ করে একটি মদ মুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন, আহ্বান আমরা ওয়েলফেয়ার পার্টি করি। যে ব্যক্তি মদ খায় তার বাড়ির লোক জানে মদের যে কি কুফল, কি কষ্ট। সেই মদ এই পশ্চিমবঙ্গ সরকার ঢালাওভাবে লাইসেন্স দিচ্ছে, যুব সমাজদের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে আমি ধর্মপ্রাণ মুসলিমদেরকে বলবো যে আপনি বিশ্বাস করেন যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতাকে রুখবে। তিনি ইনশাল্লাহ মাশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মাথায় টুপি দেন, ইফতার করেন, রোজা না করেও। আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে, তৃণমূলদের আপনাদের ক্যাডারদের কাছে প্রশ্ন করুন যে তিনি কেন ঢালাওভাবে মদের লাইসেন্স দিয়ে আমাদের সংসারগুলোকে, যুব সমাজকে শেষ করছে, কি কেন সমাজকে শেষ করে দিচ্ছে, এই প্রশ্নটা আপনারা রাখুন। এবং মদ একটি হারাম বস্তু, আমি ধর্মীয় দৃষ্টিতে যদি বলি মদ একটি হারাম বস্তু, তাহলে যে মমতা ব্যানার্জিকে আপনারা মুসলমানরা বিশেষ করে আমাদের ত্রাতা বা মসিহা ভাবছি, যেটা কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, মমতা ব্যানার্জি সরকার সেই মদকে ঢালাও লাইসেন্স দিচ্ছে। আমরা একমাত্র ওয়েলফেয়ার পার্টি মদের বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম, আওয়াজ তুলছি, নবান্ন অভিযানও করেছি। আমাদের সে অভিযানকে রুখে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। কিন্তু আজকে বলতে চাই, আগামী ইলেকশনগুলোতে মদ একটা বড় ইস্যু হবে এবং যে রাজনৈতিক দল মদকে ওয়েলফেয়ার পার্টির মতো আমরা যেমন করে নিষিদ্ধ করতে চাই, সমাজ থেকে উৎখাত করতে চাই, যুব চরিত্রকে ধ্বংস করার এই যে মদ, যারা আমাদের নীতির সঙ্গে ঐক্যবদ্ধ হবে, আগামী দিনের জোট রাজনীতি সেই দিকে এগোবে এবং ক্ষমতার শীর্ষে আমরা পৌঁছাবো। আমরা মদমুক্ত সমাজ গড়ে তুলবই। সেই লক্ষ্যে আপনারা আপনাদের মূল্যবান ভোট 13 তারিখ আপনারা ওয়েলফেয়ার পার্টির গ্যাস চিহ্ন ভোট দিন, ওয়েলফেয়ার পার্টিকে জয়যুক্ত করুন। আপনি মদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, শিক্ষিত যুব সমাজের পক্ষে গ্যাস চিহ্নে ভোট দিয়ে আপনি জিতুন। আপনি ন্যায়ের পক্ষে আছেন, থাকবেন, এটাই আপনার জয়। এই জয় আপনাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের যুব নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য মোজাফফর হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এখন বক্তব্য রাখছেন মোজাফফর হোসেন। সর্বপ্রথম আমার মাইক্রোফোনের শব্দ যাদের কানে পৌঁছচ্ছে এই
বাজারে ব্যবসায়ীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন কাজে ব্যস্তরত জনতা, সকলকে গণতান্ত্রিক উৎসবের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমার পার্টির পক্ষ থেকে। এরপরে বলি, আগামী 13ই নভেম্বর এখানে উপনির্বাচন। এই নির্বাচনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল নঈম মল্লিক। আমি এই বিধানসভা ক্ষেত্রে সকল জনগণকে আবেদন করছি যে আগামী 13ই নভেম্বর আপনার মূল্যবান ভোটটা আব্দুল নঈম সাহেবের পক্ষে প্রদান করবেন। আর এটা গণতন্ত্রের উৎসব, এই গণতন্ত্রের উৎসবটা উৎসবের মতোই পালন করবেন এই আবেদনও রাখছি। এর সঙ্গে সঙ্গে এই কথাটাও বলি যে আমরা যে দেশে বসবাস করছি, এদেশ গোটা পৃথিবীর বৃহত্তম লিখিত গণতান্ত্রিক দেশের মধ্যে একটি। এত বড় লিখিত সংবিধান পৃথিবীর আর কোনো দেশে নাই। একটা আমাদের দেশের সংবিধান কিছু স্বীকৃতি দিয়ে গেছে, সেই স্বীকৃতিগুলো আজও আমরা মনে করি যে দেশের 140 কোটি জনগণ বঞ্চিত আছে। কিভাবে বঞ্চিত আছেন, বা আমরা এই সংবিধানের কোন লক্ষ্যটা তুলে ধরতে চাইছি, বা আমরা কি চাই। আমরা এই পার্টির তিনটে জিনিসকে সামনে রেখে জনগণকে আবেদন করতে চাই। এক হচ্ছে স্বাধীনতা, 2 সুবিচার, আর 3 নম্বর হলো সাম্য। আমরা জানি আমাদের দেশ প্রায় 78 বছরে পড়লো স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু এখনো একদল মানুষ আছেন, কিছু অসাধু মানুষ, যারা বেশ কিছু সংখ্যক জনগণের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, পোশাক পরিধানের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, ঘোরাফেরা করার স্বাধীনতা, শিক্ষা অর্জন করার স্বাধীনতা, এই স্বাধীনতাগুলোকে কেড়ে নিতে চাইছে। আমরা সেটাকে চাই দেশের 140 কোটি জনগণ যেন সেই সম্পূর্ণ স্বাধীনতাটা পায়। এরপরে আমরা বলেছি সুবিচারের কথা। সুবিচার কেমন ভাবে হবে? আমরা সুবিচার সেটাকে বলতে চাই যে আমাদের দেশের যত রকম বিচার্য বিষয়গুলো আছে অতি দ্রুত তা সমাধান করতে হবে। একটা বিচার 26 বছর, 28 বছর, 30 বছর ঝুলিয়ে রাখা যাবে না। আমার দেশের একজন মহিলা
তার ধর্ষণের বিচার পেতে পেতে মৃত্যুবরণ করছে, তখনও তার বিচারের সিরিয়াল আসেনি। এত স্লো বিচার হবে না, দ্রুত সুবিচার আমরা আবেদন করছি, আর আমরা চাই দ্রুত সুবিচার করতেও। এর পরেরটা হচ্ছে সাম্য। কিভাবে এই সাম্যটা হবে? আজকে এই সাম্যের জায়গাতে বড় অসাম্য রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে বেশ কিছুদিন আগে, আজ থেকে মনে করুন 4 বছর, 2014 জানেন, এই ডিজিটাল রেশন কার্ড গুলোতে যখন প্রথম ভিডিও থেকে আনা হয় বা আনতে যাওয়া হয়েছিল, 4-5 রকমের সেখানে কার্ড ছিল। সেই কার্ডগুলো কেন্দ্র থেকে এসেছে বলে বিলি করা হয়েছিল পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে। এখানে কেমন বৈষম্য আছে জানেন? কার কোনটা কার্ড হওয়া দরকার ছিল, এ কার্ডটা সঠিকভাবে হয়নি। কারো SPH ডবল এইচ আছে, কারো PHH আছে, কারো AY আছে, কারো RKSY আছে, এসবের ভাগ আছে। এই ভাগগুলোতে সাম্য হয়নি। এই সাম্যটা হয়নি কেন জানেন? এই সাম্যটা হয়নি এর আগে আরো একটা জায়গায় অসাম্য হয়ে আছে বলে। কেন্দ্র এবং রাজ্য দুই জায়গাতেই যে সরকার চলছে, আপনারা জানেন তারা চাকরির ক্ষেত্রেতে একেবারে সম্পূর্ণরূপে চাকরি সরকারিভাবে দিতে ইচ্ছুক নন। তারা চাইছে যে সমস্ত চাকরি ক্ষেত্রগুলো কন্ট্রাকচুয়াল লেভেলের মাধ্যমে করা হবে। তারা কোনো মতেই স্থায়ী চাকরির দিকে যায়নি। আর এই কন্ট্রাকচুয়াল লেবারদের দিয়ে কাজ করার জন্য গোটা দেশের বিভিন্ন স্তরে বৈষম্য তৈরি হয়েছে। আজকে গোটা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা জেলের মধ্যে পড়ছে। তাদের নামে এমন এমন কেস দিয়েছে রাজ্য এবং কেন্দ্র, তারা সেখান থেকে বার হতে পারছে না। হাজার হাজার ছেলে মেয়েরা আছে। আজকে চাকরির ক্ষেত্রে এমন বৈষম্য এবং কন্ট্রাকচুয়াল লেবারদের দ্বারা করছে যে বাড়ির মধ্যে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। যারা সঠিক যোগ্য তারা পেছনে পড়ে থাকছে, যাদের পয়সা আছে ঘুষ দিয়ে আগিয়ে যাচ্ছে, বা ওই কন্ট্রাকচুয়াল লেবারদেরকে দিয়ে কাজ করাচ্ছে, স্থায়ী লোককে নিয়োগ করছে না। এই কন্ট্রাকচুয়াল লেবারদের দিয়ে নিয়োগ করার জন্য, কাজ করানোর জন্য আজকে কোনো বাড়ি পশ্চিম বাংলাতে আছে বলে আমার জানা নাই যে বাড়ির প্রত্যেকটা রেশন কার্ডে তাদের নাম ঠিকানা ঠিক আছে, ভোটার কার্ডে নাম ঠিকানা ঠিক আছে, আধার কার্ডে নাম ঠিকানা ঠিক আছে। কেন? রেশন কার্ডগুলো যখন এসেছে জানেন তো, এক একটা পরিবারের বান্ডিল এক একজনের হাতে দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয় যে একজন রেশন কার্ড আনতে গিয়েছে পঞ্চায়েতে, তার পরিবারের 6 জন মেম্বার। এই 6 জন মেম্বারের মধ্যে দেখছে যে সে 5টা কার্ড পেয়ে গেছে, 5 জনের নাম মোটামুটি মিলে গিয়েছে, সে 5টা কার্ড পেয়ে গেছে। কিন্তু তার পরিবারের মেম্বার 6 জন, একটা কার্ড আছে, বলছে এই কার্ডটা তোমাদের নিয়ে যাও, কিন্তু সেই বাড়ির লোকটা ওই কার্ডটা আর নিয়ে যেতে চাইছে না। কেন জানেন ঘটনাটা? এখন সেই বাড়ির যে কার্ডটা আছে, ওই বাড়ির ওটা গার্জেনের, মহিলা গার্জেন, এখন তার নাম ছিল খোতেজান বিবি। এখন এই কন্ট্রাকচুয়াল লেবাররা খুব সুন্দর করে লিখে দিয়েছে সেই কার্ডটায় শয়তান বিবি। এখন সেই কার্ডটা কে নেবে? ওই কার্ডটা যদি বাড়িতে নিয়ে যাওয়া যায় তাহলে বাড়ির মধ্যে অশান্তি হবে কিনা? একজন মানুষ কি করে এরকম একটা নাম লিখতে পারে? কিভাবে চাকরিটা পেয়েছে? কার পেছনে পেছনে ঘুরে চাকরি পেয়েছে? কত হাজার টাকা ঘুষ দিয়েছে, কত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা।
যে একজন মানুষের নামকে একেবারে বদনাম করে ছেড়ে দিচ্ছে এরা। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত লজ্জার। আর এই চাকরির ক্ষেত্রগুলো গোটা রাজ্যের মানুষকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের যে প্রতিনিধি আছে তাদের কাছে একটা প্রশ্ন বা তথ্য দিতে চাই, যে আপনারা আপনাদের নেতৃত্বকে এটা জিজ্ঞাসা করবেন। আর আমি আজকে এখানে দাঁড়িয়ে এই কথা বলে যাচ্ছি, 2016 থেকে 17-18 মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি 86 লক্ষ চাকরি পশ্চিম বাংলায় দিয়ে দিয়েছি। আমি আপনাদের কাছে একটা তথ্য দিতে চাই এবং একটা প্রশ্নও রাখতে চাই। সারা পশ্চিম বাংলায় 77,000 বুথ আছে, এখন সেই বুথ সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 78,782টা। সারা পশ্চিম বাংলায় এই যদি 77,000 বুথ সংখ্যা থাকে, আপনি যদি 86 লক্ষ চাকরি দিয়ে থাকেন, তাহলে এই 77,000 বুথ সংখ্যা দিয়ে ভাগ করলে একটা বুথে 111 জন করে পড়ে। গোটা পশ্চিম বাংলার একটা বুথের উদাহরণ দেখান যে বুথে 111 জন চাকরি পেয়েছে। আমি আরো আপনাদেরকে বলে দিচ্ছি যে এতে সকলকে অ্যাড করুন, সিভিক পুলিশকেও অ্যাড করুন, এতে অ্যাড করুন জব কার্ড হোল্ডারদেরও, তবু 111 জন একটা বুথে হবে না। লজ্জা করে না? পশ্চিম বাংলায় শিক্ষিত বেকার যুবকরা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বছরের পর বছর তারা ধর্নায় বসে রয়েছে, আর আপনি জনগণের সামনে এত ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। আমি তাই এই হাড়োয়া বিধানসভা এলাকার সকল জনগণকে আবারও আমার পার্টির পক্ষ থেকে জানাই যে আগামী 13ই নভেম্বর গণতন্ত্রের উৎসব পালন করুন।
প্রত্যেকে নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করুন এবং 4 নম্বর বোতাম টিপে মূল্যবোধের পক্ষে গ্যাস সিলিন্ডার চিহ্নে আব্দুল নঈম মল্লিক সাহেবকে ভোট দিন। আমরা এই ভোট প্রচারের সময় বিভিন্ন কথা বা সরকারের সমালোচনা করা এগুলো করে থাকি। গোটা পশ্চিমবাংলায় যে অবস্থায় রেখেছেন ঠিক অনুরূপভাবে একটা দল গোটা দেশকে সেরকম অবস্থায় রেখে দিয়েছে। আর গোটা দেশের রাজনীতির সিচুয়েশন বা তারা মনে করেন এরকম একটা ট্রেন্ড তৈরি করে যে নরেন্দ্র মোদী আর এদিকে রাহুল গান্ধী এই দুজন লোক কেবল প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রাখে, আর কেউ ভারতবর্ষের 140 কোটি জনগণ প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রাখে না। তাই খালি প্রতিদ্বন্দ্বিতা বা প্রধানমন্ত্রীর কথা হলে এই দুজনেরই নাম শুধু আসে। ঠিক অনুরূপভাবে রাজ্যেতেও শাসকে বা মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা নাকি এই দুজনেরই আছে, পিসির আর ভাইপোর, এর বাইরে আর কারো নাই। কোনো আলোচনাই হবে না। 2011 সালের পর থেকে বাংলায় ক্ষমতা এসেছে, কিন্তু 11 সালের পর থেকে যত ইলেকশন গুলো হয়েছে সেই ইলেকশন গুলোই ধীরে ধীরে একটা সময় গিয়ে পড়ছে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে 34% আসনে। পশ্চিমবাংলায় এরকম জায়গা এখনো তৈরি হয়নি। আমি সেই বন্ধুদেরকে বলছি পশ্চিমবাংলায় এরকম জায়গা তৈরি হয়নি যে একটা জায়গাতেও আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন। আসলে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতেই রাজি না, করতে দেননি আপনারা। এর আগের বক্তারা অনেক আলোচনা করেছে, অনেক কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা, অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু। কিন্তু আমি কয়েকটা কথা আরো তার সঙ্গে জুড়ে দিতে চাই। স্বাধীনতার 78 বছর পরেও আমাদের কি অবস্থা আপনারা একটু ভাববেন। স্বাধীনতার 78 বছর পরেও আজকে আমার রাজ্যের প্রত্যেকটা জনগণ বিশুদ্ধ পানীয় জল খেতে পারে না। স্বাধীনতার 78 বছর পর আমাদের বাড়ির শিশুরা এখনো পর্যন্ত সরকারি স্কুলে উন্নত শিক্ষা পায় না। স্বাধীনতার 78 বছর পরেও আমাদের বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। স্বাধীনতার 78 বছর পরেও আমরা এখনো ভোট প্রদান করতে পারিনি। স্বাধীনতার 78 বছর পরেও আমার বাংলায় একটা শিশু 61,000 টাকা দেনা নিয়ে তবে ভূমিষ্ঠ হয়। এটা অত্যন্ত লজ্জার। এই বাংলার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের মাথার উপর 60,000 টাকা দেনা আছে। এখন আপনারও আছে, আমারও আছে। সরকার এত ঋণ নিয়ে রেখেছে যে একজন শিশু 60,000 টাকা ঋণ নিয়ে তবে জন্মায়। তবে এই সব কিছুর মধ্যে এদের আরো একটা ভালো গুণ আছে, জানেন তো? দুর্নীতি করুক, পিছিয়ে রাখুক, কিন্তু একটা এত ভালো গুণ এদের আছে জানেন, এদের হজম শক্তি এত ভালো না, আমার খুব ভালো লাগে মাঝে মাঝে। যে এরা গোটা গোটা রাস্তা হজম করে দেয়, গোটা গোটা হসপিটাল হজম করে দেয়, গোটা গোটা বাড়িও হজম করে দেয়, গোটা ড্রেন হজম করে দেয়, খুঁজেই পাওয়া যায় না। হজম শক্তিটা কিন্তু খুব ভালো। এত হজম শক্তি আপনি খুঁজেই পাবেন না। ড্রেন কোথায় দিয়ে বয়েছে সে ড্রেনই নাই তো বইবে কোথায়, হজম করে দিয়েছে। এই হজম শক্তিটা এদের খুব মজবুত। এর পরের একটা কথা আপনাদেরকে বলি যে পশ্চিমবাংলার 2016, 2018, 2024 এবং এখন 2024-এর বাই ইলেকশন, এটা কিন্তু
গোটা দেশের একটা সবচেয়ে বড় উৎসব, গণতান্ত্রিক উৎসব। আমি এই এলাকার মানুষদের কাছে আবেদন করছি, ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে অনুমতি দিয়েছে প্রত্যেকটা মানুষ সে আলাদা আলাদা পার্টি করতে পারে, প্রত্যেকটা জনগণ আলাদা আলাদা রাজনৈতিক দল করতে পারে, প্রত্যেকটা জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সংবিধান এটা অধিকার দিয়েছে। তাই আপনারা আপনাদের বিচার বিবেচনা করে পার্টি করুন, কিন্তু এই হিংসা খুনোখুনি মারামারি করবেন না। আমি আজকে এই জায়গায় আছি, এ কথা বলে দু চার কথা বলে চলে যাব, কিন্তু আপনারা যারা মারামারি করবেন তারা এক সপ্তাহ, এক মাস, 1.5 মাস পরেই আবার একই বাজারে ওঠা বসা করবেন, একই বাজারে বাজার করবেন, একই চা দোকানে বসবেন। তাই হিংসা মারামারি এটা করবেন না। অবশ্যই সংবিধান এটা অধিকার দিয়েছে আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেন। তবে আমরা আবেদন করছি এই জায়গায় যে আপনাদের বিচার বিবেচনা করে, বিগত দিনের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে আপনারা পলিটিক্যাল পার্টি করুন এবং অংশ নিন। এটাও মনে রাখবেন যে যদি আজকে শপথ না নেই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যে বা যারা আসবে তারা আরো বেশি হিংস্র হয়ে যাবে, আরো বেশি ক্ষতি হবে। তাই মূল্যবোধের পক্ষে আগামী 13ই এপ্রিল, 13ই নভেম্বর আব্দুল নঈম মল্লিককে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দেবেন এবং এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন যে মদের পক্ষে থাকব না মদের বিপক্ষে থাকব, ঋণ মুক্ত করার চেষ্টা করব না ঋণ আরো বাড়াবো, সংবিধানকে মান্যতা দেব না সংবিধানকে মান্যতা দেব না। এসব বিচার বিবেচনাগুলো করার দায়িত্ব আপনাদের, আপনারা করবেন। আমার দেশে সম্পদ অনেক আছে, আমার দেশে এমন সম্পদ আছে বা ছিল, এখন শেষ হয়ে গেছে তা নয়। আমাদের প্রার্থী বলছিলেন যে একটা জায়গায় রাস্তার অবস্থা এইরকম। আমার দেশে এত সম্পদ আছে বা এত সম্পদ ছিল যে প্রত্যন্ত গ্রাম থেকে দিল্লির রাজধানী পর্যন্ত 4 লেন হাইওয়ে করা যেত, টাকার কোনো অভাব হতো না। কিন্তু এটা দুর্নীতির জন্য হয়েছে। তাই আজকে আপনাকে এটা পরিবর্তন করতে হবে। কেন আপনারা কি ট্যাক্স দেন না? এই হাড়োয়া বিধানসভাতে কেন উন্নত মানের হাসপাতাল থাকবে না? কেন এই বিধানসভা কেন্দ্রে উচ্চ শিক্ষার জন্য ডিগ্রি কলেজ থাকবে না? কেন এখানে সমস্ত জায়গায় রাস্তাঘাট উন্নয়ন হবে না? কেন এখানের জনগণরা চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যাবে? এই সমস্ত কথাগুলো চিন্তা করে আগামী 13 তারিখে আপনাদের মূল্যবান ভোটটা প্রদান করবেন, এটা আশা রাখব। এবং সেই সঙ্গে আবারও আবেদন করব যে আগামী 13ই নভেম্বর মূল্যবোধের পক্ষে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে আব্দুল নঈম মল্লিককে জয়যুক্ত করবেন এবং একটা নতুন সূর্যের আবারও উদ্বোধন করবেন, এটা আশা রাখি। সকলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়েলফেয়ার পার্টি জিন্দাবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকের গোসাইপুর বাজারের ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে যে পথসভার আয়োজন করেছিলাম তা শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি আপনাদের কাছে আবারও আবেদন রাখব যে আপনারা 13 তারিখে সকাল সকাল বুথে আসুন এবং 4 নম্বর বোতাম টিপে আব্দুল নঈম সাহেবকে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শেষ করার আগে
খুব অল্প সময় একটা দুটো কথা বলবো, যে কথাগুলো আমাদের বক্তারা বলে গেছেন, খালি রিপিট একটা দুটো কথা বলবো, বলে আমি শেষ করব। ও সরি, আজান দিচ্ছে যখন, আমি বক্তব্য শেষ করছি। এই সঙ্গে আমাদের পথসভা আজকের গোসাইপুরে শেষ করছি। আসসালামু আলাইকুম।